হাই বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি আজ অসাধারণ একটি ভয়ের ভূতের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প, ঘুমটা পড়া বউ ভূত। পশ্চিমবাংলার প্রত্যন্ত এক গ্রাম, নাম তার পলাশডাঙ্গা। গ্রামটি ছিল সবুজে ঘেরা, চারিদিকে ধানের মাঠ, মাঝখানে সরু পিচের রাস্তা। দিকে এক বটগাছ ছিল, যার ছায়া যেন চাঁদের আলোকেও ঢেকে দিত। এই বটগাছকে ঘিরে গ্রামের মানুষের মনে ছিল অসংখ্য রহস্য, গল্প আর ভয়। গ্রামের প্রাচীনতম ব্যক্তিরা বলতো এই গাছটা প্রায় 150 বছরের পুরনো। গাছটার ডালপালা ছড়িয়ে গেছে বহু দূরান্তে, কিন্তু এই গাছের ইতিহাস ছিল রক্তমাখা। বছর 40 আগে এই গাছের নিচে এক নববধূর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল। তার নাম ছিল শৈলবালা। সে ছিল পলাশডাঙ্গার জমিদারের ছেলের অখিলেশের নববিবাহিতা স্ত্রী। শৈলবালার বিয়ে হয়েছিল বেশ ধুমধাম করে, কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তার আত্মহত্যার খবর গ্রামে ছড়িয়ে পড়ে। কেউ বলতো সে তার শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে, আবার কেউ বলতো তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক রাখত, যা শৈলবালা মেনে নিতে পারেনি। যদিও ঘটনাটা ধামাচাপা পড়ে যায়, তবে এরপর থেকেই গাছটার নিচে নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সন্ধ্যা হলেই গাছের নিচে একটা সাদা ছায়া দেখা যেত। গ্রামের লোকেরা বলতো শৈলবালার আত্মাই সেখানে আটকে আছে। পলাশডাঙ্গার গ্রামে একজন ছিলেন রামলাল, চুষাভুষো মানুষ, বয়স 40-এর কোঠায়, কিন্তু তার সাহসের গল্প সবার মুখে মুখে ফিরত। গ্রামের যে কোনো বিপদে সে ঝাঁপিয়ে পড়ত। তবে রামলালও বটগাছের গল্প শুনে মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যেত। একদিন গ্রামের চায়ের দোকানে বসে এসব ভূতের গল্প শুনতে শুনতে সে বলে উঠল, ভূত ফুত কিছু নেই, সব মানুষের মনের ভুল। আমি প্রমাণ করব যে এই বটগাছটা নিছক বাজে কথা। গ্রামের লোকেরা তার সাহস দেখে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। তারা বলল, যদি সত্যি তোর সাহস থাকে তবে আগামী পূর্ণিমা রাতে গিয়ে বসে থাক, ভূত নেই প্রমাণ কর। পূর্ণিমার দিন এলো। রামলাল লণ্ঠন, বাঁশের লাঠি আর কিছু শুকনো খাবার নিয়ে প্রস্তুত হলো। তার স্ত্রী মালতী তাকে অনেকবার বলেছিল না যেতে, কিন্তু রামলাল শুনেনি। সে বলল, আমি এসব ভয় মানি না। গ্রামের লোকেরা কাছ থেকে প্রমাণ করতে হবে যে সবই গাঁজাখুরি। রাত নেমে এলো। গ্রামটা একদম শান্ত, কেবল শেয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ শোনা যায়। রামলাল একা একা বটগাছের দিকে হাঁটতে শুরু করলো। দূর থেকে গ্রামের লোকেরা তাকিয়ে দেখলো। এরপর ধীরে ধীরে সবাই ঘরে ফিরে গেল। রামলাল গাছের নিচে গিয়ে বসে পড়ল। চারপাশ নিস্তব্ধ। সে লণ্ঠনটা জ্বালিয়ে রাখলো, তারপর বাঁশের লাঠিটা হাতের কাছে রাখলো। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক লাগছিল, কিন্তু হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। রামলাল দেখলো গাছের ডালগুলো অদ্ভুতভাবে নড়ছে। সে ভাবলো হয়তো বাতাসের জন্য, কিন্তু তখনই সে শুনতে পেল একটা হাসির শব্দ, মিষ্টি অথচ ভীতিকর হাসি। তার লণ্ঠনের আলো ধপ করে কমে গেল। গাছের ডাল থেকে আস্তে আস্তে একটা সাদা ঘোমটা পরা মহিলার অব্যয় নামতে শুরু করলো। যে সে যেন বাতাসে ভাসছে। মহিলার পায়ের নখ মাটিতে স্পর্শ করেনি। মহিলা রামলালের দিকে এগিয়ে এসে বলল, তুমি এখানে কেন এসেছো? রামলাল কিছুটা ভয় পেলেও নিজের সাহস ধরে রাখলো। সে বলল, তোমার কথা শুনতে এসেছি। তুমি কে? মহিলা চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ঘুমটা সরালো। তার চোখ দুটো লাল আর ঠোঁটে অদ্ভুত হাসি। তুমি আমার কথা শুনতে চাও? তবে শোনো, আমি এখান থেকে পালাতে চাই। আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। রামলাল মহিলার কথায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। তোমাকে নিয়ে যেতে বলছো? কিন্তু তুমি কে?
মহিলা তার মায়াবী গলায় বলল, আমি সেই শৈলবালা, যে তার স্বামী আর সমাজের লজ্জায় প্রাণ দিয়েছিল। আমাকে এখান থেকে মুক্ত করো, না হলে আমার এই অভিশাপ গ্রামকে ধ্বংস করে দেবে। রামলাল এবার একটু সাহসী হয়ে বলল, কিন্তু তোমার মুক্তি চাইলে আমাকে কি করতে হবে? শৈলবালা চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমার দেহ যেখানে আছে সেখানে গিয়ে আগুন দিয়ে আমার আত্মাকে মুক্ত করো। আমার গলার হার জমিদারের পুরনো ঘরে রাখা আছে, সেটা দাহ না করলে আমি মুক্তি পাব না। মুহূর্তের মধ্যে চারপাশে তীব্র বাতাস বইতে শুরু করলো। গাছের ডালগুলো অদ্ভুতভাবে কাঁপতে লাগলো, আর লণ্ঠনের আলো নিভে গেল। শৈলবালা চিৎকার করে হাসির শব্দে ভরতে লাগলো পরিবেশ। রাতের বাকি অংশ রামলালার মনে নেই। সকালে গ্রামবাসী তাকে গাছের নিচে অজ্ঞান অবস্থায় পেল। সে ধীরে ধীরে উঠে বসে সবার সামনে আগের রাতের ঘটনা বলতে লাগলো। তবে তার মুখে শৈলবালার গল্প শুনে সবাই হতভম্ব। গ্রামের প্রধান মধুসূদন বাবু বলেন, জমিদারের পুরনো বাড়ি এখন ভগ্নপ্রায়। সেখানে যাওয়ার সাহস কেউ করে না। ওখানে একবার গেলে আর ফিরে আসা যায় না। শৈলবালার গলার সুর খুঁজতে গেলে বড় বিপদ হবে। কিন্তু রামলাল বলল, আমি কিছুতেই পিছু হাঁটব না। গ্রামের জন্য আমাকে এটা করতেই হবে। ভূতের অভিশাপ থাকলে সেটা দূর করতে হবে। রাত নামার আগেই রামলাল আর তার কয়েকজন সঙ্গী পুরনো জমিদার বাড়ির দিকে রওনা হলো। জায়গাটা ছিল ধ্বংসস্তূপে পরিণত। বাড়ির দেওয়ালগুলো ফাটল ধরা, ছাদ থেকে পাখি উড়ে যায়। জায়গাটা এতটাই নির্জন যে দূর থেকে সেটাকে অভিশপ্ত মনে হতো। তারা ঢোকার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ শোনা গেল, মৃদু কান্না, আর দূর থেকে যেন কেউ ফিসফিস করে ডাকছে। রামলালের সঙ্গীরা ভয় পেয়ে পিছনে গেল, কিন্তু রামলাল এগিয়ে চলল। জমিদারের শোবার ঘরে একটা পুরনো কাঠের বাস্ক পাওয়া গেল। সেখানে সত্যি শৈলবালার গলার হার ছিল। হারটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো বাড়ি কেঁপে উঠল। বাতাসে যেন এক নারীর করুণ চিৎকার শোনা গেল, আমাকে মুক্ত করো। রামলাল আর তার সঙ্গীরা তাড়াতাড়ি ফিরে এসে বটগাছের নিচে আগুন জ্বালালো। তারা শৈলবালার গলার হার সেই আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে চারপাশে এক মায়াবী আলোর ঝলকানি দেখা গেল। শৈলবালার ছায়া ধীরে ধীরে আগুনের মধ্যে মিশে গেল। তার কণ্ঠ এবার আর্তনাদে নয়, শান্তিতে ভরে উঠল, তোমাদের ধন্যবাদ, আমি এবার মুক্ত। আমার অভিশাপ আর এই গ্রামকে স্পর্শ করবে না। শৈলবালার মুক্তির পর বটগাছটা আর অশুভ মনে হয়নি। গ্রামের লোকেরা আবার সেখানে যেতে শুরু করলো। তবে শৈলবালার কাহিনী গ্রামের মানুষের মনে চিরকাল থেকে গেল। আর রামলাল সেই রাতের পর গ্রামে আর জনপ্রিয় হয়ে উঠল। গ্রামে কোনো বিপদ এলে সবাই তার কাছে ছুটে যেত। গ্রামের পুরনো লোকেরা বলতো, বটগাছের নিচে বসে যদি মন থেকে কিছু প্রার্থনা করা হয় তাহলে শৈলবালার আত্মাটা পূরণ করে দেয়। গল্পটা এখানেই সমাপ্ত। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।